শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছি কলকাতা হাইকোর্টে। আরজি কর ডাক্তার ধর্ষণ এবং খুন মামলায় উত্তাল পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে, এমনকি ছড়িয়ে গেছে দেশ বিদেশে। আজকে 1 মাস 1 দিন মুখ্যমন্ত্রী ডাক্তারদের অনুরোধ আরেকবার করলেন যে চলে আসুন, কর্মতে যোগ দিন। ইতিমধ্যেই 23 থেকে 24 জন মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে, আমরা সূত্র মারফত খবর পেলাম। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয়। দেখুন, এই জাস্টিস আন্দোলন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন পশ্চিমবঙ্গের, এই আন্দোলনটা একটা সময় শুরুতে ছিল জনগণের আন্দোলন, মানুষের আন্দোলন, মানবিক মানুষদের আন্দোলন। ধর্ষিতা খুন হওয়া একজন মায়ের বিচার পাওয়ার আন্দোলন। কিন্তু ক্রমশ এই আন্দোলনটা হয়ে দাঁড়িয়েছে গরিব মানুষ, নিপীড়িত জনতা ভার্সেস কর্পোরেট পুঁজি, কর্পোরেট দালাল, বড়লোক ভার্সেস গরিব। মানে হসপিটাল যাদের প্রয়োজন হয় না, যারা বিপদে আপদে পড়লে, অসুখ হলে, সামান্য কিছু হলেই নার্সিংহোমে চলে যায়, বড় বড় দামি দামি নার্সিংহোমে চলে যায়, তারা কিন্তু এই আন্দোলনের মূল শক্তি। তারা লাখ লাখ মানুষ আন্দোলন করছেন, পথে নামছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই জনতা যাদের পয়সায় কষ্টার্জিত অর্থে ডাক্তারবাবুরা ডাক্তার হয়েছেন, যে মানুষগুলোকে দুমুঠো ভাতের জন্য লড়াই করতে হয়, যে মানুষ বিপদে পড়লে চিকিৎসা করার টাকা খুঁজে না পাওয়ার জন্য মারা যায়, টাকা ঘটিবাটি বিক্রি করতে হয়, সেই মানুষগুলো এই আন্দোলনে নেই। তার কারণ সেই মানুষগুলো 14 তারিখে ছিল, সেই রাত জাগা 14 তারিখের ঐতিহাসিক আন্দোলনের সময় এরা ছিল, কিন্তু পরবর্তী সময় দুটো ভাগ হয়ে গেছে। এখন এখানে ঘটনাটা দাঁড়িয়েছে, দেখুন, গত পরশুদিন নাকি তার আগের দিন কোন্নগরের একটি ছেলে, আপনারা জানেন, আরজি করে প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে। আমার পাড়ার পাটুলির একটা 26 বছরের ছেলে, নাকি 27 বছরের ছেলে মারা গেছে। এরকম চারিদিকে মারা যাচ্ছে। এই যে মারা যাচ্ছে ডাক্তারবাবুদের চিকিৎসার অভাবে, এতে কিন্তু এক শ্রেণীর মানুষ, যারা বাঙালির শত্রু, বাংলার শত্রু, বিশেষত বিজেপি এবং সিপিএম পন্থী, তারা কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে এগুলো সব ফেক কথা, কেউ মারা যাচ্ছে না। ফলত তারা এখন বোঝাতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক। কেন গ্রেপ্তার করা হোক? কারণ ওই কোন্নগরের পুত্রহারা জননীটার বাইট দেখে, যিনি বলেছিলেন বিনা চিকিৎসায় আমার সন্তান মারা গেছে, আমার বিচার চাই, আমার বিচার কে করবে, আমি কার কাছে বিচার পাবো, এই কথাটা শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাইট দিয়েছিলেন। সেই বাইটে বলেছিলেন, আমি যতদূর জানি, ডাক্তারবাবুদের আর একটু সহানুভূতিশীল মানুষের প্রতি হওয়া উচিত, আন্দোলন করুক, কিন্তু অনেক জায়গায় মারা যাচ্ছে। এই কথা শুনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা প্রচার চলছে, ডাক্তারবাবুরা চ্যালেঞ্জ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক, কোর্টে দেখা হবে। কারণ গল্প হচ্ছে, যেহেতু তিলোত্তমার মা শিক্ষিত, বামপন্থী, বিশেষত সিপিএম, প্রগতিশীল সমাজের, তাই তার কথাটা সত্যি কথা। যখন তিনি মুখে বলেছেন যে আমাকে ফোন করে একবার বলছে আত্মহত্যা, একবার বলছে অমুক, একবার বলছে তমুক, এগুলোর তো কোনো এভিডেন্স নেই। সিবিআই এই মামলা তদন্ত করতে গেলে যিনি ফোন করেছিলেন তাকে গ্রেপ্তার করেনি। আমি আজকে মানিক ফকির বলছি, ভবিষ্যতে প্রমাণ হবে। টিভিতে যে ফুটেজটা দেখানো হচ্ছে যে ওর মাকে ফোন করছে, বাবা ফোন ধরেছে, এটা ফেক, এটা বানানো। কারণ সিবিআই কখনো এইরকম একটা হাই প্রোফাইল মামলার গোপন খবর টিভিকে দেবে না। কোন টিভিকে? যে চ্যানেলগুলো কয়েকটা দিন ধরে ফেক নিউজ ছড়িয়ে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করেছে, অর্থাৎ 150 গ্রাম বীর্য, গলার হাড় ভেঙে দিয়েছে, কয়েকজন মিলে ছিঁড়েছে, যেসব চ্যানেলগুলো বলেছে, সেই চ্যানেলেই আমরা দেখেছি যে ওই ফোনে কথোপকথনটা হচ্ছে। এখনো পর্যন্ত যদি সত্যি হয়, তাহলে সিবিআই সেই বক্তাকে, যে ফোন করেছেন, তাকে গ্রেপ্তার করুক। এখন ঘটনা হচ্ছে, সে যাই হোক, তিলোত্তমার মা, তিনিও কন্যাহারা মা, আমাদেরই বোন, তাই তো? তাহলে তিনি বড়লোক না হলেও তিনি প্রগতিশীল, তিনি কিন্তু মেয়েকে ডাক্তার করতে পেরেছেন, সুতরাং তিনি সত্যি বলবেন।
আর যে কোন্নগরের মা জননী, যার ছেলেটা মারা গেল, সে গরিব, তার ছেলে ড্রাইভার, সুতরাং তার কথাটা মিথ্যা। এটা শ্রেণীটাকে ভাগ করে দিয়েছে। এই যে শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধি বলা সিপিএমরা কিন্তু আড়াআড়িভাবে সমাজটাকে ভাগ করে দিয়েছে। আজকে এই স্প্ল্যানেট দিয়ে আসছিলাম, তখন দেখছি ওই ভেকুর ভেকুর করে একই কথা, বিচার চাই, মানে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা বলছে বিজেপি মাইকে করে, আমরাও লড়াই করছি, এই দেখুন কমিউনিস্ট ভাইরা, মানে সিপিএম ভাইরা সব চলে এসছে, তারা মিলেমিশে একাকার। এই মিলেমিশে একাকারটা আমরা জানি। আমার ভারতবর্ষের বাঙালিরা আজকে শেষ অবস্থায় পৌঁছেছে। বাঙালির সবচেয়ে বিপদের দিন কোনটা ছিল জানেন? কেন? ফেক নিউজ। যে নিউজটা ছড়িয়েছিল আনন্দবাজার, অমৃতবাজার, যেটা ছিল গ্রেটার ক্যালকাটা কিলিং, যেটা ছিল সম্পূর্ণ ফেক ফেক ফেক। ঘটনাটা সত্যি, কিন্তু সেই ঘটনার যে অভিঘাত, সেই ঘটনার যে কারণটা ছিল, সেই কারণটা আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সোহরাবুদ্দিন বলেছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, বাংলা ভাগ হতে দেবো না, বাংলার স্বাধীনতা ঘোষণা করব। তখন আনন্দবাজার প্রচার করেছিল, সোহরাবুদ্দিন বলছে বাংলা পাকিস্তানে চলে যাবে। যে কারণে এই এই হিন্দুত্ববাদ জেগে ওঠার পর, মানে ফেক নিউজ বাঙালিকে সেদিন যেমন ধ্বংস করেছে, আজকেও কিন্তু ফেক নিউজ বাঙালি সমাজকে শেষ করছে। আমি গর্বের সঙ্গে বলবো, বাঙালি মানে বাংলাদেশের মানুষরা বাঙালি। কারণ বাংলাদেশের মানুষরা আমার সোনার বাংলা বলতে বলতে বাংলাকে ভালোবেসে রাষ্ট্রের সামনে বুক চিতিয়ে দিচ্ছে গুলি কর। আর আমার বাংলার বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি সারা পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর 100টার বেশি বড় বড় শহরে মোমবাতি জ্বালিয়ে মিথ্যা করে বলেছে এই আরজি করের কন্যাকে গ্যাংরেপ করেছে 150 গ্রাম বীর্য, মানে 30, 40, 50 জন রেপ করেছে। রাজ্য সরকারের লোকরা যুক্ত। রাজ্য সরকারটা আমার কাছে সাবজেক্ট নয়, আমার কাছে সাবজেক্ট আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমার মা বাংলায় কথা বলে। আজকে বাঙালির সবচেয়ে আনন্দের দিনে যখন দুর্গোৎসব হয়, আজকে পুরো বাজার শেষ। গরিব মানুষরা সারা বছরের ব্যবসা বাণিজ্য করে, পুজোর সময় বাজার শেষ। যারা বাইরে বাইরে বেড়াতে যায়, আর বাসের ভাড়া হচ্ছে না, বিদেশ থেকে কোনো লোক বাংলায় আসছে না, পুজোতে আসবে না। কেন না? ওদের কাছে বাঙালি বাঙালি দুর্নাম এত করা হয়েছে। আমি চাই প্রত্যেকটা বাঙালি বিরোধী মানুষকে সোশ্যাল মিডিয়ায় দেখে 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 চিহ্নিত করে করে তাদের পা ঠ্যাং খোঁড়া করে দেওয়া। সেটা হতে পারে সিপিএম, হতে পারে বিজেপি, হতে পারে তৃণমূল। বাঙালির বিরুদ্ধে যারা, বাংলার বিরুদ্ধে যারা, তারা আমাদের শত্রু। বিশেষত সেই সমস্ত ছাত্র ডাক্তার যারা বাঙালির গরিব মানুষের মধ্যবিত্ত টাকা নিয়ে ডাক্তার হয়ে তাদের সেবা দেবে না, চিকিৎসা দেবে না, এবং বাংলার চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এর পিছনে কে আছে? এর পিছনে আছে কর্পোরেট পুঁজি। কারা আছে এর পিছনে? আছে, আমি উদাহরণ দিচ্ছি, এর পিছনে আছে ড্রাগস মাফিয়া, মানে ওষুধ ব্যবসায়ীরা। কেন ওষুধ ব্যবসায়ীরা আছে, কিভাবে আছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে পোস্ট ভ্যাকসিনের পরে যে মানুষগুলো মারা যাচ্ছে, 98% মানুষ বিপদসীমার মধ্যে আছে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে পোস্ট ভ্যাকসিনের জন্য। কারণ সেই ভ্যাকসিনটা ছিল পরীক্ষামূলক নয়, পরীক্ষামূলক, ফাইনাল ভ্যাকসিন নয়। গত 4 দিন আগে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন বলেছে রান দিতে গিয়ে, পুলিশের চাকরি করার রান দিতে গিয়ে 12 জন মারা গেছে, প্রায় বিভিন্ন জন মারা গেছে, মেয়েদের বাচ্চা হওয়ার পার্সেন্টেজ কমে গেছে। তো মমতা ব্যানার্জি নাকি বলেছিলেন তদন্ত করব। ফলে সারা পৃথিবীর রাঘব বোয়াল যারা মেডিকেলের কোম্পানির মালিকগুলো, ওদের বিরুদ্ধে নেমেছে, ওষুধ কোম্পানিগুলো বিরুদ্ধে নেমেছে, নার্সিংহোমের মালিকগুলো বগল বাজাচ্ছে। তার কারণ সমস্ত কেস, ধরুন 5,500 থেকে 6,000 দিন 4 আগেকার খবর ছিল, কেস মানে অপারেশন সমস্ত সরকারের, আমাদের বাবার টাকায় তৈরি মেশিনপত্রে অপারেশন না হয়ে সেই অপারেশনগুলো হলো নার্সিংহোমে। অর্থাৎ সমস্ত স্বাস্থ্য খাতের যত বাজেট, যত টাকা ধরা ছিল, তার ম্যাক্সিমামটা আজকে চলে গেছে নার্সিংহোমদের মালিকদের কাছে। পুরো হসপিটাল ব্যবস্থাটাকেই এরা তুলে দিতে চাইছে। একটা আছে এর পিছনে এরা। তা না হলে আপনি ভাবুন তো, বিদেশের কোনো মানুষ
আমার ভারতের কোনো আন্দোলন করতে পারে না। সিনেমার একটা কোন নায়ক ছিল বাংলাদেশের, নাম করা ভুলে গেলাম, সে এনআরসি আন্দোলন করেছিল বলে তার পানিশমেন্ট হয়েছে, সে ভারত ফিরদৌস, সে ভারতে ঢুকতে পারে না। সেরকম কোনো বিদেশি কোম্পানি ভারতের এই ধরনের কোনো আন্দোলনে থাকতে পারে না। কিন্তু জোম্যাটোর মতো শুরু করে বেশ কিছু কোম্পানি তারা একদম বুকে ব্যাজ লাগিয়ে এই তিলোত্তমার এই আন্দোলনের বিচার চাই করে মিছিল করেছিল। তার মানে এদের পিছনে আছে কর্পোরেট পুঁজি। ইতিমধ্যে চিকিৎসার অভাবে আমরা সূত্র মারফত যে খবর পেলাম 23 জন মানুষ মারা গেছে। 23